তাহলে সে আগে ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে। এটা হচ্ছে আমাদের উম, এটা হচ্ছে আমাদের প্লাটিনাম তড়িৎদ্বারের ক্ষেত্রে আছে। এটা একটু এখানে লিখে নাও, এটা হচ্ছে প্লাটিনাম পিটি তড়িৎদ্বারের ক্ষেত্রে। মানে এই যে তোমার দুইটা অ্যানোড এবং ক্যাথোড যে ইউজ করা হয়, এগুলো যদি প্লাটিনাম ধাতুর তৈরি হয়, সেই ক্ষেত্রে উম, এটা হয়। এখন আমরা যদি কিন্তু ক্যাথোড রূপে যদি তুমি পারদ ইউজ করা হয়, মানে এটা হচ্ছে Hg, হাইড্রার জিরাম। ওকে। তো এখন যদি তোমার এই ক্যাথোড রূপে যদি পারদ ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এই তড়িৎ রাসায়নিক সারি এটা মেনে চলে না। ওকে। সো এই ক্যাথোড রূপে যখন তুমি এখানে পারদ ইউজ করবা, তখন হচ্ছে হাইড্রোজেনের বদলে সোডিয়াম যায়। সোডিয়াম ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি যদি প্লাটিনাম তড়িৎদ্বারের মানে প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করলে, সেই ক্ষেত্রে তোমার তড়িৎ রাসায়নিক সারি এটা এই ফলো করবে। আর যদি তুমি এখানে প্লাটিনাম ইউজ না করে যদি পারদ ইউজ করো, সেই ক্ষেত্রে এখানে তড়িৎ রাসায়নিক সারি ফলো করে না। সেই ক্ষেত্রে সোডিয়াম আগে গিয়ে চার্জ মুক্ত হবে। ওকে, লিখে নিছো এগুলো সব? হ্যাঁ। ওকে। এখন তাহলে এগুলো প্রশ্নের উত্তর দাও। এগুলা এখান থেকে কি কি হবে? Fe2+ এবং অ্যালুমিনিয়াম বিদ্যুৎ চালনা করলে কোন আয়নটি প্রথমে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে? এবং এটা ব্যাখ্যা করতে বলছে, এবং এইগুলো প্রশ্ন কিন্তু খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটার এমনিতে অ্যান্সার কি হবে? Fe2+। হ্যাঁ, যেটা নিচে থাকবে ওইটা সবার আগে যাবে। এখন এখানে যে ব্যাখ্যা করতে বলছে, এখানে ব্যাখ্যাটা এখানে কি দিবা? এখানে ব্যাখ্যাটা হচ্ছে যে যে তড়িৎ রাসায়নিক লিখবে যে তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী এখানে Fe2+ নিচে অবস্থিত। তাহলে Fe2+ যেহেতু নিচে অবস্থিত, এইটার তোমার বিজারণ, এই যে লিখে দিছিলাম না, এই যে এই লাইনটা লিখবা। এটা কই গেল? হুম। হ্যাঁ, এইখানে যে সহজে বিজারণযোগ্য ক্যাটায়নটি সারির নিচে অবস্থান করে, তাহলে যেইটা নিচে থাকবে সে সহজে বিজারণযোগ্য, মানে সে তত আগে গিয়ে বিজারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করবে এবং এর চার্জ মুক্ত হওয়ার যে প্রবণতা সেই ক্ষেত্রে বৃদ্ধি পায়। এখন এগুলো কি লিখতে পারবা? যা যা হুম, লিখতে হবে পারবো। এখানে। ওকে। তারপর জিঙ্ক এবং কপার, এটা কোনটা হবে জিঙ্ক এবং কপারের মধ্যে? কপার। হ্যাঁ, এখানে হবে কপার। তারপর এগুলা তো এগুলা সহজ। তারপর এই যে এটা, এটা তো এই যে একটু আগেই তো লিখে দিলাম। এটা এই যে ঘনমাত্রাটা দিয়ে এখানে ব্যাখ্যা করবো অবশ্যই। এই যে এটা তো লিখে দেওয়া আছে। এই যে এটার এটার ব্যাখ্যা হচ্ছে এই পেজ থেকে, যে তোমার এই প্রশ্নটার যে 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড এর এখানে কে আগে চার্জ মুক্ত হবে। আমাদের তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী যদিও হাইড্রোক্সিল আগে চার্জ মুক্ত হওয়া উচিত, বাট এইখানে হাইড্রোক্সিলের ঘনমাত্রা আমরা পাবো 10⁻⁷ এবং ক্লোরাইডের ঘনমাত্রা
10^1 বা 0.1, যেহেতু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি সেই ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক হারে যেটা অগ্রাধিকার ক্রম সেইটা মেনে না চলে এইখানে আমাদের ঘনমাত্রাটা বেশি কার্যকরী ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে ক্লোরিন আগে যাবে। ওকে, এখন এটা কি হবে এর পরেরটা? এইটাতে হাইড্রোজেন আগে যাবে। লেড এবং হাইড্রোজেনের মধ্যে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এখানে লেড ক্লোরাইডের লঘু দ্রবণ, লঘু দ্রবণ বলতে এখানে এখানে কি বোঝায়? এই লঘু দ্রবণ বলতে কি বোঝায়? মানে হচ্ছে এই যে লেড ক্লোরাইড বেশি পরিমাণে আছে। না না, লঘু দ্রবণ বলতে পানির পরিমাণ বেশি। লঘু দ্রবণ বলতে বোঝায় যে এখানে আমাদের দ্রবের পরিমাণ কম এবং দ্রাবকের পরিমাণ বেশি। এখন এখানে দ্রব কোনটা? এখানে দ্রব হচ্ছে তোমার লেড ক্লোরাইড, বা আমরা যদি সোডিয়াম ক্লোরাইড ইউজ করতাম সেই ক্ষেত্রে দ্রব হইতো সোডিয়াম ক্লোরাইড। আর আমাদের সার্বজনীন দ্রাবককে, সার্বজনীন দ্রাবক হচ্ছে পানি। সো এখন লঘু দ্রবণে মানে সোডিয়াম এর এখানে পরিমাণ কম। এটা মানে কি পরিমাণ কম মানে এর ঘনমাত্রা কম। আর পানির যেহেতু পরিমাণ বেশি মানে এর ঘনমাত্রা বেশি। তাহলে এটার হচ্ছে ঘনমাত্রা কম, আর এইখানে পানির পানির ঘনমাত্রা হচ্ছে বেশি। তো এখন এই ক্ষেত্রে কে যাবে? হাইড্রোজেন। হ্যাঁ, এইখানে অবশ্যই হাইড্রোজেন যাবে। এই যে এটা একদম মুখস্থ রাখবা, যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে ব্রাইন বলে। এটা অবশ্যই মুখস্থ রাখবা যে ব্রাইন কি। এটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে ব্রাইন বলে। ওকে, তো এখন এখন হচ্ছে তোমার গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সো এই ক্ষেত্রে কার ঘনমাত্রা বেশি হবে? এখানে এই যে গাঢ় দ্বারা কি বোঝায়? এখানে গাঢ় দ্বারা বোঝায় সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি বা সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি। ওকে, যদি সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের সোডিয়াম আয়নের ঘনমাত্রা তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা থেকে অবশ্যই বেশি হবে এই ক্ষেত্রে, না? হ্যাঁ। ওকে, বাট এখন এইখানে আমাদের ক্যাথোড হিসেবে এখানে কে আছে? এইখানে তোমার ক্যাথোড হিসেবে আছে মার্কারি। সো তাহলে বা পারদ, তাহলে এখানে এই ক্যাথোডে কে যাবে? এখানে যাবে সোডিয়াম। হ্যাঁ, এখানে সোডিয়াম যাবে। এই যে ধরো, এটা তো একটু আগে তো এটা লিখে দিলাম। এই যে এইখানে এখন যদি তোমার এই তড়িৎদ্বারের এই প্রকৃতি, কিন্তু যদি ক্যাথোড রূপে পারদ বা মার্কারি যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে সোডিয়াম আগে গিয়ে চার্জ মুক্ত হবে। বাট এখন এইখানে তোমার গাঢ় দ্রবণ হিসাবে
মানে এখানে তোমার গাঢ় দ্রবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি, সোডিয়ামই যাওয়ার কথা, বাট যেহেতু আবার মার্কারি এখানে ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই সোডিয়ামই যাবে, এবং এটা তোমার ঘনমাত্রা দিয়েও যদি তুমি ব্যাখ্যা করো তাও সোডিয়ামই যাবে। আর আবার যেহেতু মার্কারি ক্যাথোড ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে হাইড্রোজেনের পরিবর্তে সোডিয়ামই যাবে। ওকে, সো এইগুলো কিন্তু খ এবং এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এগুলা সবগুলার ব্যাখ্যা নিজে নিজে লেখার ট্রাই করবা, এখন সবগুলার ব্যাখ্যা আশা করি লিখতে পারবা, এবং এগুলা ব্যাখ্যাগুলা নোট খাতায় লিখে রাখবা, যে তুমি পরীক্ষার খাতায় এটা কিভাবে লিখবা ওইভাবে ব্যাখ্যাগুলো নোট খাতায় লিখে রাখার ট্রাই করবা। ওকে, এগুলো বুঝছো আশা করি। হুম। ওকে, এরপরে এরপরে আমাদের এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা আছে ধাতুর সক্রিয়তা সিরিজ। ওকে, এখন এটা কি লিখে দিব? আচ্ছা, এটা আমার এই খাতার সাথে লিখে নাও, এটা কি এই পেজের মধ্যে জায়গা হবে? আচ্ছা, এখান থেকে লেখা শুরু করি। প্রথমে লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম। লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এরপরে হচ্ছে যে ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, সি। আচ্ছা, আগে লিখে নাও, তারপর নিকেল। এটা হচ্ছে সিডি হচ্ছে ক্যাডমিয়াম, সি হচ্ছে কোবাল্ট, তারপর নিকেল, তারপর টিন, তারপর হচ্ছে যে লেড, তারপর হচ্ছে যে হাইড্রোজেন, সিইউ, কপার, এইচজি, সিলভার, আর একটা হচ্ছে আমাদের অরাম বা সোনা। ওকে, এই লিখে নিছো? হ্যাঁ। ওকে, এখন এখন এইখানে আমাদের বেশ কিছু জিনিস এখানে মাথায় রাখতে হবে। এখানে প্রথমে হচ্ছে লিথিয়াম থেকে, লিথিয়াম থেকে লেড পর্যন্ত। আচ্ছা ধরো লিথিয়াম থেকে লেড পর্যন্ত। ওকে, এখন লিথিয়াম থেকে লেড পর্যন্ত। এরপরে আরেকটা আমাদের আছে লিথিয়াম থেকে ক্যাডমিয়াম। তো লিথিয়াম থেকে, আচ্ছা লাইনগুলো এখানে বাঁকা হইতেছে, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। আরেকটা আছে, এটা হচ্ছে লিথিয়াম থেকে সোডিয়াম। ওকে, সো এখানে তিনটা ইয়ে আছে। এখন এগুলার কাজ কি আসলে, এগুলা এগুলা লিখে নাও। অ্যাসিড থেকে
হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, অ্যাসিড থেকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এখন এটা দ্বারা বোঝা যাচ্ছে যে, যেমন এখানে এসএন আছে, যেটা আমাদের লেডের উপরে। সো এসএন আর তুমি যদি এখন HCl এর বিক্রিয়া দাও, এটা হবে টিন ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। তো এগুলো তো আমাদের এই যে ধাতু। সো এখানে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া দিলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা আমাদের অনেক জেনারেল একটা রিয়াকশন। ওকে। সো এখন এটা হচ্ছে আমাদের ধাতু, মানে এটা সলিড। এগুলা না, না লিখলেও হবে, এটা হচ্ছে তোমার কিউ বা একুয়াস সলিউশন, এটা গ্যাস। তো এখন যদি সমতা করে, এখানে ক্লোরিন দুইটা, হাইড্রোজেন দুইটা, এখানে দুই দিলেই সমতা হয়ে যাবে। তাহলে লিথিয়াম থেকে লেড এই পর্যন্ত যেগুলা ধাতু আছে, এগুলা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। ওকে। এখন 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 যদি আমি এখানে তোমার কপারের সাথে যদি বিক্রিয়া দেই, কপারও কিন্তু একটা ধাতু কিন্তু। এখন এইখানে কপারের সাথে যদি বিক্রিয়া দেই, এই রিয়াকশনটা হবে না। এই রিয়াকশনটা হবে না, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটা হবে না, কারণ এইখানে তোমার লিথিয়াম থেকে লেড পর্যন্ত বা লিথিয়াম থেকে পিবি পর্যন্ত যেগুলো ধাতু আছে, এগুলাই কেবল অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। লেডের নিচের যেগুলা ধাতু আছে, সেইগুলা এখানে প্রতিস্থাপন করতে পারবে না। এখন এটা অনেক সহজে মনে রাখা যায় যে তোমার হাইড্রোজেন আমাদের যেখানে আছে, এই যে এইখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের উপরের এই ধাতুগুলা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, নিচের গুলা এই প্রতিস্থাপন করতে পারবে না। বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে এখানে আমরা যদি একবারে যে লিখি যে এখানে তোমার কপার থেকে অরাম এই যে পর্যন্ত যে এরা হাইড্রোজেনের নিচে অবস্থিত, সুতরাং এরা হচ্ছে কোথাও থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। এরা হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। ওকে। এখন এইটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, এই যে এই পুরো যে সিরিজটা বা সক্রিয়তা সিরিজ, এটা মুখস্থ রাখতে হবে। So, এর একটা সংজ্ঞা আছে, আমরা সরি সংজ্ঞা না, মানে একটা ছন্দ দিয়ে আমরা শিখছিলাম, বাট ওই ওই ছন্দটা দিয়ে শিখলে যে সবগুলা ধাতু ওর মধ্যে আসে না। তারপরও আমার মানে ছন্দটা এই মুহূর্তে মনে নাই, আমি এটা পরে এখন ম্যানেজ করে ওইটা আমি বলে দেবো যে এগুলো কি কিভাবে মনে রাখা যায়। ওকে। তারপরেও তুমি যদি এমনিতে মনে রাখতে পারো বা নিজের মতো ছন্দ তৈরি করে ওইটাও করতে পারো, কোনো সমস্যা নাই। এখন এখানে এই যে খেয়াল করো, আমাদের এই যে এইটা, এটা হচ্ছে আমাদের লিথিয়াম থেকে কোন পর্যন্ত, লিথিয়াম থেকে সোডিয়াম। তো এখন এইটার কাজ কি? এটা হচ্ছে আমাদের পানি বা এটা হচ্ছে আমাদের লিকুইড আর কি। লিকুইড থেকে হাইড্রোজেনকে
প্রতিস্থাপন করতে পারে, মানে যে এই কয়েকটাই মৌল শুধু আমাদের এই পানি যদি লিকুইড অবস্থায় থাকে, তো ওই লিকুইড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে লিথিয়াম থেকে সোডিয়াম এই যে পর্যন্ত এই পাঁচটা ধাতু। এর নিচের গুলা কিন্তু তোমার H2O যদি লিকুইড অবস্থায় থাকে, সেইখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না। তাহলে আমরা যদি এখন এখানে রিয়াকশন লিখি, যে লিথিয়াম এটা তো একটা ধাতু সলিড অবস্থায়, এখানে পানি আছে লিকুইড অবস্থায়, তাহলে এখানে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে বোঝাই যাচ্ছে, লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। ওকে, তাহলে এখানে 2, এখানেও 2, এখানেও 2 সমতা করা যায়। আচ্ছা, এখানে সমতা না করলেও এখানে সমস্যা নাই। তাহলে এখানে লিথিয়াম তোমার লিকুইড এই পানি থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। আর যদি এখানে আমি অ্যালুমিনিয়াম দেই এবং লিকুইড যদি পানি দেই, সেই ক্ষেত্রে এখানে কি হবে? নো রিঅ্যাকশন। ওকে, এরপরে এটা এটা আমাদের কোথা থেকে কোথা পর্যন্ত? লিথিয়াম থেকে ক্যাডমিয়াম। ওকে, এখন লিথিয়াম থেকে ক্যাডমিয়াম এটা হচ্ছে যখন হাইড্রোজেন গ্যাস থাকে, বা আমরা এটাকে কি বলি, বাষ্প, থেকে এটা হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এটা হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এই যে লিথিয়াম থেকে ক্যাডমিয়াম এই পর্যন্ত সকল ধাতুগুলাই কিন্তু বাষ্প থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। মানে লিথিয়াম থেকে সোডিয়াম যেমন তোমার লিকুইড থেকে, মানে পানি যখন লিকুইড অবস্থায় থাকে, সে- সেইখান থেকেও যেমন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, তেমনি এরা কিন্তু বাষ্প থেকেও প্রতিস্থাপন করতে পারবে। বাট ম্যাগনেসিয়াম যেমন লিকুইড থেকে তোমার প্রতিস্থাপন করতে পারবে না, বাট বাষ্প থেকে পারবে। এটা বুঝছো? হুম। ওকে, এই পিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এখন আমরা যে কোনো একটা এই যে একটা মৌল যদি নেই, যেমন ম্যাঙ্গানিজ। সো এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে এখানে তোমার ধাতু, আর এইখানে পানি। এটা হচ্ছে মানে গ্যাসিয়াস স্টেটে আছে বা বায়বীয় অবস্থায়। এখানে কি হবে? এটা হচ্ছে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, কারণ ম্যাঙ্গানিজের যোজনী হচ্ছে 2। আর এখানে হাইড্রোজেন গ্যাস। ওকে, এটা আশা করি বুঝছো। এখন আমি যদি এর এর নিচের এই কোনো একটা এই ধাতু যদি নেই, যেমন নিকেল, এবং এখন যদি এটা গ্যাসিয়াস স্টেটে থাকে, তাহলে এখানে কি হবে? এখানে নো রিয়াকশন, কারণ এইটা আমাদের বাষ্প থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না। আর এই যে এইটা, এটা হচ্ছে আমাদের একদম লিথিয়াম থেকে শুরু করে লেড। এখন লিথিয়াম থেকে শুরু করে লেড এই যে পর্যন্ত এটা কি হবে? এটা হচ্ছে এরা সবাই এসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। যেমন লিথিয়াম থেকে সোডিয়াম, এরা তোমার পানি থেকেও পারবে, বাষ্প থেকেও পারবে। আবার এখানে হচ্ছে যে এই যে তোমার লিথিয়াম থেকে লেড পর্যন্ত এরা সবাই এ- তোমার HCl থেকেও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। এগুলো কি বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এইগুলো দিয়ে কিন্তু বেশ কিছু MCQ আসবে। আর এই যে আমাদের যেগুলো হাইড্রোজেনের নিচে এই যেগুলো আছে, কপার, মার্কারি, সিলভার এবং অরাম, এরা কিন্তু উপরের যেমন লিকুইড থেকে অথবা বাষ্প থেকে অথবা HCl অ্যাসিড থেকে কোথাও থেকে কিন্তু হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না, যারা হাইড্রোজেনের নিচে অবস্থিত। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে,
এখন এখানে আরো কিছু জিনিস লাগবে আমাদের এমসিকিউ এর জন্য। যে ধাতু যত উপরে অবস্থিত সে তত বেশি সক্রিয়। ওকে, যে ধাতু এখানে যত উপরে সে তত বেশি সক্রিয়। তাহলে এখানে সবচেয়ে বেশি সক্রিয় মৌল কোনটা বলো তো? লিথিয়াম। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি সক্রিয় মৌল হচ্ছে লিথিয়াম। ওকে, আচ্ছা এরপরে, আচ্ছা এটা লিখে নিছো তো এই পুরোটা? হ্যাঁ। আর আচ্ছা এখানে আরো একটা জিনিস আছে। নিচ থেকে উপরে, এটা হচ্ছে বিজারণ যে ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে, সো এটাও ইম্পর্টেন্ট। এখন এখন বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে আসলে কি বোঝায়? এখানে আমাদের ধাতুগুলোর কাজ কি? আমাদের ধাতুগুলোর কাজ হচ্ছে তো ইলেকট্রন ত্যাগ করা, না? এরা কিন্তু এখানে আয়ন অবস্থায় নাই। এই আগের গুলো আমরা যেটা চার্ট যেটা শিখছিলাম, ওইখানে কিন্তু তারা, এখানে কিন্তু এরা আয়ন অবস্থায় ছিল। সো তার মানে এরা কিন্তু এই অবস্থায় ইলেকট্রন গ্রহণ করবে, বাট এই চার্টের মধ্যে এরা কি অবস্থায় আছে? এরা কিন্তু শুধুমাত্র ধাতু অবস্থায় আছে। মানে হুম। এরা কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে। সো ইলেকট্রন ত্যাগ করলে এরা এরা কোন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে? জারণ বিক্রিয়ায়। বিজারণ। মা তো সরি, জারণ। হ্যাঁ, এটা জারণ বিক্রিয়ায়। সো যেমন এইখানে লিথিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, এটা হবে লিথিয়াম প্লাস। সো এটা আমরা জানি, এটা আছে জারণ বিক্রিয়া। সো এখানে তোমার জারণ বিক্রিয়ায় এখানে তোমার লিথিয়াম কি হইছে যে বলো তো, জারিত হইছে নাকি বিজারিত হইছে? বিজারিত। হ্যাঁ, এখানে তোমার বিজারিত হইছে। তাহলে তার তার বিজারণ ক্ষমতা বেশি, কারণ সে অনেক বেশি রিয়েক্টিভ। অনেক বেশি রিয়েক্টিভ মানে সে তত অনেক, যে যত বেশি সক্রিয় সে তত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তার মানে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার কি হবে, তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা। সো এই চার্ট সম্পর্কে আমাদের আরো অনেক কিছুই জানতে হবে। যেমন এর আগে তো অনেক 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 প্রতিস্থাপন এই বিক্রিয়া তো দেখছো। সো এখানে প্রতিস্থাপন বিক্রিয়া নর্মালি কি হয়? প্রতিস্থাপন বিক্রিয়া, এইখানে যদি আমি প্রতিস্থাপন বিক্রিয়া লিখি,
নাইন টেনে তো এগুলো ছিল, এই প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এখন এই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয়, যে আমাদের একটা এখানে এই ধাতু থাকে একটা, যেমন আমরা যদি এখানে ম্যাগনেসিয়াম লিখি, আর এইখানে আছে জিঙ্ক সালফেট, এটা হচ্ছে আমাদের লবণ। এইখানে এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, আর এটা হচ্ছে জিঙ্ক। তো এইখানে তোমার প্রতিস্থাপন রিয়াকশন হচ্ছে এই যে জিঙ্ক ধাতুর লবণ থেকে ম্যাগনেসিয়াম জিঙ্ককে সরাই দিয়ে এখানে নিজেই এসে এখানে বসে গেছে, এবং জিঙ্ক একটা অন্য একটা এই ধাতুতে পরিণত হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের এখানে প্রতিস্থাপন রিয়াকশন। ওকে, তো এখন এই প্রতিস্থাপন রিয়াকশনটা কিভাবে হয় আসলে, এটার আমাদের নীতি হচ্ছে যে বেশি সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুর লবণ থেকে বেশি সক্রিয়, যে এখানে ধাতু কম সক্রিয় ধাতুর লবণ থেকে তাকে এই প্রতিস্থাপন করতে পারে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আর জিঙ্কের মধ্যে কে বেশি সক্রিয়? এই চার্ট দেখে বলো। ম্যাঙ্গা ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এখানে বেশি সক্রিয়। ম্যাগনেসিয়াম বেশি সক্রিয় জন্য এখানে তোমার প্রতিস্থাপন বিক্রিয়াটা হয়েছে। বাট এখন যদি আমি, আচ্ছা এটা আগে লিখে দিই, কিন্তু উল্টাটা হয় না। উল্টা বলতে এইখানে তোমার, আমি যেটা লিখছি যে বেশি সক্রিয় যে ধাতু কম সক্রিয় ধাতু লবণ থেকে তাকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু কম সক্রিয় একটা এই ধাতু বেশি সক্রিয় ধাতুর থেকে তাকে প্রতিস্থাপন করতে পারবে না, মানে এটাই উল্টা, এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন আমি যদি একটা রিয়াকশন যদি এখন লিখি যে একটা কম সক্রিয় যে ধাতু, যেমন জিঙ্ক, আর এইখানে আহ তোমার লিখলাম যে ম্যাঙ্গানিজ সালফেট। ওকে, এখন এইখানে কে বেশি সক্রিয়? বলো, চার্ট দেখে বলো এখানে কে বেশি সক্রিয়। ম্যাঙ্গানিজ। হ্যাঁ, এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে বেশি সক্রিয়, আর এটা হচ্ছে কম সক্রিয়। তো তাহলে কি জিঙ্ক কি এখানে ম্যাঙ্গানিজকে রিপ্লেস করতে পারবে? না। তাহলে এখানে নো রিয়াকশন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা এটা মাথায় রাখবো অবশ্যই। ওকে, এর আরো একটা কাজ আছে।
জারক ও বিজারক চিহ্নিতকরণ। ওকে, তো এখন এখানে জারক এবং বিজারক আমরা কিভাবে চিহ্নিত করব? এখন যারা জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা কি বলতো, জারক না বিজারক? বিচারক। হ্যাঁ, তাহলে এখানে কে এ, কে বিজারক হবে? যারা তোমার এই যে আমাদের এখানে চার্টের মধ্যে কে বিজারক হবে, মানে কে সবচেয়ে ভালো বিচারক হবে বলো তো? যারা উপরের দিকে আছে না যারা নিচের দিকে আছে, কারা সবচেয়ে ভালো বিচারক হবে? সহজ জিনিস তো। এইখানে তোমার এইখানে তোমার জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট করার এই প্রবণতা কার সবচেয়ে বেশি? উপরে। হ্যাঁ অবশ্যই, কারণ এরা তো এইখানে তো আমি তো লিখেই দিছি যে যে বেশি, মানে যে যত উপরের দিকে সে তত বেশি সক্রিয়। এখন এখানে সক্রিয়তা বলতে কি বোঝায়? তাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবচেয়ে বেশি। তো এখন যাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সবচেয়ে বেশি মানে তারা জারণ বিক্রিয়ায় তাদের অংশগ্রহণ করার প্রবণতা বেশি। এখন যাদের জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বেশি, জারণ বিক্রিয়ায় যারা পার্টিসিপেট করে তাদেরকে আমরা যেহেতু বিজারক বলি, তো যারা যত ভালোভাবে জারণ বিক্রিয়া দিবে সে তত ভালো বিজারক। বুঝছো? হুম। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি ধরো।